গল্প এক ফালি সুখ পর্ব ২৭ লিখেছেন তাসনিম জাহান মৌরিন। দীর্ঘ ৩০ মিনিট যাবৎ অপেক্ষা করছে তুর্য, তবে মৌরিন তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো না। যদিও এটা ফেক আইডি, অচেনা ব্যক্তির রিকোয়েস্ট অনেকে অ্যাকসেপ্ট করে না, এটাই স্বাভাবিক। তবে বিষয়টা তুর্যের ইগোতে লাগলো। নিজের উপর রাগ পোষণ করেই ছাদ থেকে সোজা ঘরে চলে এলো সে। ভাবতে অবাক লাগছে, মৌরিনের সাথে কথা বলার জন্য কিনা সে ফেক আইডি খুলল। ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলে কিছুক্ষণ এদিক ওদিক পায়চারি করল তুর্য। কপালের ভাঁজগুলোতে রাগের আভা স্পষ্ট, মুখভঙ্গি গম্ভীর। আবারও খানিক বাদে ফোনটা হাতে নিল তুর্য। না, এখনো অ্যাকসেপ্ট হয়নি রিকোয়েস্টটা। তবে খেয়াল করলো মৌরিনের আইডিতে ফ্রেন্ডসের সংখ্যা ২ জন বেড়ে গেছে, ফলোয়ার সংখ্যা বাড়েনি। অর্থাৎ মৌরিন নিজে কিছুক্ষণের মধ্যে এই ২ জনের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। কিন্তু তুর্যর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো না। রাগটা টকবক করে বেড়ে গেল। নাক ফুলে কয়েকবার নিঃশ্বাস ছেড়ে আইডি থেকে বেরিয়ে এলো তুর্য। এই মুহূর্তে তার অকারণে রাগ হচ্ছে মৌরিনের উপর। তার মনে হচ্ছে মৌরিন ভাব দেখে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে না। না করুক, আমার কি। কথাটা ভেবেই নিজের আসল আইডিতে ঢুকলো তুর্য। নোটিফিকেশনের কারণে আইডি হ্যাং হওয়ার পালা। এই আইডিটা তুর্যর আসল নামেই। নোটিফিকেশন চেক করতে গিয়ে তুর্যের সামনে এলো আবরাজের সেই ক্লিপ। ইনডিরেক্টলি সে তুর্যকে অপমান করেছে সেখানে। কমেন্ট বক্সে অনেক মেনশন দিয়েছে তুর্যকে, কিন্তু কমেন্টস চেক করে বাঁকা হাসল তুর্য। তার সব ফ্যান ফলোয়ার্সরা এক প্রকার ঝড় তুলে ফেলেছে সেখানে। মাথার পিছনে হাত দিয়ে বিছানায় গা এলিয়ে দিল তুর্য। চোখ বন্ধ করে মুখ খুলে বড় নিঃশ্বাস ছাড়ল। নিজের মনকে শান্ত করে ভাবতে চাইল, ইউ আর দ্য বেস্ট তুর্য। আমার পথে কাঁটা এলে তা নিজে উপড়ে পড়বে, বাট আই ওয়ান্ট মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর। দুদিনের মেয়েকে নিয়ে চিন্তা করা আমার সঙ্গে যায় না, একদমই যায় না। জ্বরে কাবু হয়ে বিছানায় শুয়ে আছে নির্ঝর। এই ফ্ল্যাটে মূলত সে আর তার এক বন্ধুই থাকে। সে বন্ধু আবার ২ দিন আগে নিজের বাড়িতে গেছে, তাই ফ্ল্যাটে একাই ছিল নির্ঝর কিছুক্ষণ আগে পর্যন্ত। তবে এই ৮ ঘন্টা আগেই বাসার উপস্থিত হয়েছে জ্যোতি এবং তার মা। সিলেটের বাড়ি খালি রেখে জ্যোতির মা বাবা মেয়েকে সহ দিতে ২ বছর হলো ঢাকাতেই থাকছেন। নির্ঝরকে জন্ম থেকে দেখেছেন তিনি, ভীষণ স্নেহ করে তাকে। নিজের ছেলে না থাকায় নির্ঝরকেই ছেলের চোখে দেখে। এত জ্বর নিয়ে ছেলেটা একা বাসায় থাকবে তার হতে দেয়নি তিনি। তাই তো রাত রান্না করেই জ্যোতিকে নিয়ে চলে এসেছেন। আজকে তারা এখানেই থাকবে। কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল নির্ঝর। একটু আগেই জ্বরটা কম ছিল বলে কিছু খেতে পেরেছে। এখন আবার সেই গা কাঁপানো জ্বর। এমনটাই হয় তার ক্ষেত্রে। জ্বর ২ দিন থাকলে সে ২ দিনে ভুগিয়ে ছাড়বে। মুখের উপর থেকে কেউ কম্বলটা সরিয়ে নিতেই চোখ মুখ কুঁচকে নেয় নির্ঝর। বিরক্তি দিয়ে চোখ খুলতে সামনে ঝুঁকে হাত গুজে দাঁড়িয়ে থাকতে দেখে জ্যোতিকে। সমস্যা কি? সরালি কেন এটা? জ্যোতি বিছানায় বসে বলে, ও মা, তুমি জানো না জ্বর হলে এমন কম্বল পেঁচিয়ে রাখতে হয় না, আরও ফ্যান ছেড়ে দিতে হয়। ফ্যানটা ছেড়ে দেই। এমন সময় জ্যোতির মা জেসমিন হাতে একটা বলে পানি নিয়ে ঘরে প্রবেশ করতেই নির্ঝর তার দিকে তাকিয়ে বলে ওঠে, মামুনি, তোমার মেয়েকে কেন আনতে গেলে বলো তো? ও তো আমার সুস্থ করার বদলে আরও অসুস্থ বানিয়ে দেবে। জ্যোতি বিপরীত গিয়ে বলে, আমি কি ভুল কিছু বলেছি আম্মু? জেসমিন বোলটা রেখে বলল, এই ব্যাপার। কিন্তু জ্যোতি ভুল কিছু বলেনি নির্ঝর, এটা মানতে হবে। নির্ঝর কোনো উত্তর না দিয়ে চোখ বন্ধ করে রইল। জেসমিন জ্যোতির উদ্দেশ্যে বললেন, ওর মাথায় জলপট্টি দিয়ে দে তো। শুধু ঔষধ জ্বর নামবে বলে মনে হচ্ছে না। আমি একটু প্লেটগুলো গুছিয়ে রেখে আসি। চলে গেলেন জেসমিন। নির্ঝর মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করেছিল। জ্যোতি পানিতে রুমালটা হালকা ভিজিয়ে প্রথমে নির্ঝরের গালে চেপে ধরতে গেল। তবে নির্ঝর ঠিক তার আগে ওর হাত চেপে ধরে বলে, হয়েছে, তোরা সেবা করতে হবে না, যা তো এখান থেকে, ঘুমোতে দে আমাকে।
জ্যোতি হাতটা ছাড়িয়ে রুমালটা চেপে নিয়ে নির্ঝরের কপালে ঠিক করে লেপ্টে দিয়ে রাগী ভাব নিয়ে বলে, তার করব কেন? তোমার দিয়া এসেছে, সেবা করে দিয়ে যাবে, তাই না? তা এইসব জ্বরে বেহাল অবস্থা, সে খোঁজ নিয়েছে একবারও? নেবেও না। এই শেষ পর্যন্ত আমার কাছেই ফিরতে হবে। নির্ঝর ভুরু কুঁচকে বলে, তার মানে? কিছু না। ছোট করে উত্তর দেয় জ্যোতি। নির্ঝর কপাল থেকে রুমালটা সরিয়ে বিছানায় হেলান দিয়ে বসে বলে, চশমাটা দে তো। জ্যোতি পাশ থেকে চশমাটা দিয়ে নির্ঝরের হাতে দিয়ে বলে, চশমা দিয়ে কী করবে এখন? নির্ঝর চশমাটা চোখে দিয়ে আবারও জ্যোতির দিকে তাকিয়ে বলে, টেবিলের ড্রয়ারে একটা জিনিস রাখা আছে, নিয়ে আয়। জ্যোতি ভুরু কুঁচকে টেবিলের ড্রয়ার থেকে সেই বাক্সটা নিয়ে এসে বলে, আমাকে কি চাকর মনে হয় নাকি? খুলে দেখ ওটা। জ্যোতি একবার তাকায় হাতে থাকা বাক্সটার দিকে। কোনো ঘড়ির বক্স মনে হচ্ছে। নির্ঝরের কথায় সেটা খুলতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে জ্যোতির। নির্ঝরের দিকে তাকিয়ে বলে, এটা আমার? না, দিয়ার। তোর হাতে পরিয়ে চেক করাচ্ছি আর কি। ভেঙচি কেটে হাসি মুখে ঘড়িটা হাতে পড়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে জ্যোতি। প্রতিবার নির্ঝর ওকে জন্মদিনে আর এক সপ্তাহ আগেই কিছু না কিছু গিফট দিয়ে দেয়। তবে এবার না দেওয়ার একটু মন খারাপও হয়েছিল তার। দুদিন আগেই দিয়ে দিলাম, এবার আর খ্যাচ খ্যাচ করবি না আমার সাথে। ভালোই তো দিনক্ষণ মনে রেখেছ। প্রেমে টেমে পড়লে নাকি আমার? 2 সেকেন্ড জ্যোতির দিকে তাকিয়ে থেকে দম ফাটিয়ে হাসতে লাগলো নির্ঝর। জ্যোতির সরু চোখে তাকিয়ে রইল তার দিকে। অনেকক্ষণ বাদে নির্ঝর হাসি থামিয়ে বলল, দারুণ এন্টারটেইনমেন্ট দিলে কিন্তু। এবার যা তো এখান থেকে, ঘুমোতে দে। কম্বলটা টেনে নিয়ে আবারও শুয়ে পড়ল নির্ঝর। জ্যোতি কিছুক্ষণ বসে বেরিয়ে গেল ঘর থেকে। এটা নতুন কিছু নেই। নির্ঝর সব কিছু যেন মজা হিসেবে নেয়, তবে বর্তমানে তার থেকে হাতের ঘড়ির উপরেই বেশি মনোযোগ দিল জ্যোতি। নিজের ফোনটা হাতে নিয়ে কয়েকশো ছবি তুলতে লাগলো ঘড়িটার সঙ্গে। বিছানায় বসে নিজের চুল বেঁধে দিচ্ছিল মৌরিন। চুল খোলা রেখে তার শোয়ার অভ্যাস নেই, ফোনটা পাশে রাখা ছিল। চুল বেঁধে চিরুনি রেখে এসে ফোনটা হাতে নিয়ে সেখানে রিমির কল আসে। মৌরিনের মনে পড়ল রিমি তাকে সকালেও দুবার কল দিয়েছিল। শুটিং সেটে থাকার তখন আর কল রিসিভ করেনি। আর দেরি না করে ফোনটা রিসিভ করতেই রিমি এক নাগারে বলতে লাগলো, ফোন কই রাখিস তুই বইন? মানে, মানুষ মরে গেলেও তো বোধহয় তোকে পাওয়া যাবে না। কাজে ছিলাম জানিসই তো। তাহলে কল ব্যাক তো করবি অন্তত। মনে ছিল না রে, তাহলে তো করতামই। কিন্তু তুই এত রেগে যাচ্ছিস কেন? হয়েছেটা কি? কি হয়েছে সেটা বললে তোর মাথায় বাজ পড়বে। হেয়ালি না করে কি হয়েছে বল। বিরক্তি নিয়েই শেষ কথাটা বলে মৌরিন। তবে রিমির পরবর্তী কথা শুনে চুপ করে যায় সে। এক ফালি সুখের পরবর্তী পার্ট শোনার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।